পাঁচটার পাঞ্চে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের তন্ময় ঘোষ। তবে আমি শুরুতে যাব বিজেপির দীপঙ্কর ভট্টাচার্যের কাছে। দীপঙ্কর দা, শুনলেই কুণাল দা কি বলছিলেন, দীপঙ্কর সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর দা, কুণাল দা কি বলছিলেন আপনি শুনলেন, আলাদা করার প্রশ্ন করছি না। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, এসআইআর নিয়ে ভারতীয়দের কোনো চিন্তা নেই। যাদের চিন্তা আছে তারা ভারতীয় নয়। আমরা তো এই কথা বলছি যে একজন জেনুইন, একজন প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না, কিন্তু কার নাম বাদ যাবে? আমার কাছে ভোটার লিস্ট আছে। আমরা আজকে বিভিন্ন চ্যানেলে দেখিয়েছিলাম হিঙ্গলগঞ্জ বিধানসভার 100 নম্বর বুথে ওপার বাংলায় নাম আছে, এপার বাংলায় নাম আছে, ওপার বাংলার আই কার্ডে একার বাংলার। আমার কাছে আছে হিঙ্গলগঞ্জ বিধানসভার 241 নম্বর বুথ, কালীতলা বুথ। এখানে যদি জুম ইন করেন আমি দেখাতে পারি, বাবা শ্বশুর বাবা হয়ে ভোটার লিস্টে নাম তোলা আছে এখানে। একদম এখানে দেখা যাচ্ছে মাহফুজা পারভিন, তার শ্বশুরের নাম হচ্ছে গিয়ে বাগনান গাজী। এই দেখুন ভোটার লিস্টে শ্বশুর বাবা হয়ে এখানে বসে আছে। তার মেয়ের বয়সের সাথে ছেলের বয়সের দেখলে এখানে দেখতে পাবেন, এখানে সিরিয়াল নাম্বারে তার 196, এখানে শ্বশুরের নাম আছে 202, প্রতিটা পার্টে। এই আমার কাছে যে ভোটার লিস্টে আছে এখানে 30টা ডেড ভোটার আছে পুরোটা পরপর। এই দেখুন, এই ভোটার লিস্টে গিয়ে ডেড ভোটারের নাম রেখে ভোট দিতে যাবো, যে মৃত ভোটার। আপনারা বলুন, এগুলো থেকে যদি ভোট হয় সেই ভোটটা সঠিক কি? তাহলে যেহেতু মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য এসআইআর এর প্রক্রিয়া আছে, তাহলে সেটা বাদ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের কোথায় অসুবিধা? ট্রিপল এন্ট্রি, ডবল এন্ট্রি থাকলে বাদ দিলে তার কোথায় অসুবিধা? কেউ যদি শিফটিং হয়ে চলে যায় তার নাম বাদ দিলে কোথায় অসুবিধা? আর বলছি, যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী এরকম ভাবে বাংলাদেশের থেকে নাম তুলেছে তাদের নাম বাদ দিলে তৃণমূল কংগ্রেসের কেন? উত্তর নেই তন্ময়দা। সত্যি তো, যদি নাম বাদ যায় তাহলে সমস্যাটা কোথায়? আর একটা বিষয় তন্ময়দা, সেটা হচ্ছে যে প্রথম কথা বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, এবং আজকে সিও তিনি স্পষ্ট জানালেন, যে সিইসি তিনি স্পষ্ট জানালেন যে এর সঙ্গে বিএলএ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এনুমারেশনের ফর্ম ধরে ধরে চেক করতে পারবেন। গলতির তো কোনো জায়গায় নেই। সমস্যাটা কোথায়? কি করে বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলবেন আপনারা? আর পাল্টা তো বিজেপি তো ভোটার লিস্ট দেখাচ্ছে না। ঠিকই ভোটার লিস্ট বিজেপি দেখাচ্ছে। প্রথম কথা হচ্ছে এসআইআর একটা স্পেশাল প্রসেস। এই যে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া, নতুন নাম ঢোকানো, এইটা সারা বছর ধরে হয়। এটা নতুন কিছু নয় যে হঠাৎ করে নির্বাচন কমিশন কাজ থেকে চালু হলো। ভারতবর্ষের নির্বাচন কমিশন তো সারা বছর কাজ করে, এবং এই ভোটার লিস্ট পরিমার্জিত পরিশোধিত হওয়াটা একটা রেগুলার পার্ট। এসআইআর কখন হয়? স্পেশাল ইন্টেন্সিভ, কথাটার তো মানে আছে ইন্টেন্সিভ। এই ইন্টেন্সিভ নিবিড় কখন হয়? এর মূলত কারণ যখন দেখা যায় যে কোথাও সেন্সাস হচ্ছে, সেন্সাস হওয়ার পরে হঠাৎ করে একটা বড় অংশের ভোটার বেড়েছে, মানে বা ভোটার কমেছে, ইপি যে রেশিও, সেই রেশিওকে যাতে একসঙ্গে ঠিক করা যায় সেই জন্য এসআইআর হয়। সেন্সাস আমরা দেখলাম না, এসআইআর দেখছি। দ্বিতীয় কথা, উনি ভোটার লিস্ট দেখিয়ে বললেন এই লিস্ট তো আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখিয়েছেন যে একই এপিক নাম্বারে হরিয়ানা এবং বজবজের ভোটার আছে। সেই উত্তর এখনো আমরা পাইনি। 30 এপ্রিল 2025-এর মধ্যে জবাব দেবেন বলেছেন, ইলেকশন কমিশনার জবাব দেননি। আমরা গেছিলাম, আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি বা আমাদের যারা প্রতিনিধি দল গেছিলেন তাদের সঙ্গে দেখাও করেননি। এবার আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে প্রথমেই ছড়িয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ যাবে। আচ্ছা, মানে নির্দিষ্ট একটা প্রথমেই এই যে ছড়িয়ে দিয়ে সমাজে একটা অস্থিরতার প্রচেষ্টা। বুঝতে হবে যে পশ্চিমবাংলার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তীকাল থেকে যেভাবে পশ্চিমবঙ্গকে যেতে হয়েছে, এবং সেখানে একটা দীর্ঘ ইতিহাস আছে যেটা এই সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় নয়। কিন্তু আমার বক্তব্য, সেখানে কোনো একটা পদ্ধতি যদি করা যায়। আজকে মুতোয়ারা আছেন, শান্তনু ঠাকুর বলেছেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে কোনো চিন্তা নেই, ভোটার কার্ড বাদ গেলে আমি বানিয়ে দেবো। এটা ওনাকে বলতে হচ্ছে কেন? যদি নির্বাচন কমিশনের উপর ভরসা থাকে তাহলে নির্বাচন কমিশন করতে, তাহলে এই ভয়টা আমি তন্ময়দা, তুমি যে নির্দিষ্ট কথা বললেন, ধরা যাক কোনো ইসলাম ধর্মাবলম্বী কেউ, তিনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, খুব স্বাভাবিকভাবেই তিনি এখানকার বাসিন্দা হলে 2002 বয়স্ক লোক হলে তার নাম থাকবে, খুব স্বাভাবিক।
তো আমিও তো তাই বলছি থাকবে। আমরা বলছি যে বৈধ কোনো ভোটারকে এই নামগুলো দিয়ে এই যে কথায় কথায় বলছেন, দেখুন এর আগে আমরা তাহলে তার ভয় তো কিছু না, ভয়ের আমি বলছি ভয়ের আছে এটাই যে প্রথমেই যে একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে। বিরোধী দলনেতা বলেছেন 1,20,00,000, শান্তনুবাবু বলেছেন, সুকান্তবাবু বলেছেন, তারা প্রথমেই টার্গেট ফিক্স করে দিচ্ছেন 1,20,00,000 নাম বাদ যাবে। কিভাবে প্রথমে একটা অঙ্ক করতে দেওয়া হয়েছে, সেই অঙ্কের উত্তরটা আগে বলতে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা অঙ্কের উত্তর তোমরা আগে জানলে কি করে? অঙ্কের উত্তর জানলাম এই কারণে, আপনি বিহারে যেটা হয়েছে, বিহার বর্ডার ডিস্ট্রিক্ট না হওয়া সত্ত্বেও বিহারে আমরা প্রথম পর্যায়ে দেখেছিলাম সংখ্যাটা কত 60 লক্ষের উপরে ছিল। যেহেতু পশ্চিমবঙ্গ, আমি ওনার কথা দিয়ে বলছি, যেহেতু পশ্চিমবঙ্গ বর্ডার ডিস্ট্রিক্ট এবং পশ্চিমবঙ্গের প্রতিটা ভোটার লিস্টে এরকম 30-40টা অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে, তাদের 2000 সালে নাম নাই, এখানে আছে। যার জন্য এই প্রমাণের উপর দাঁড়িয়ে, এই তথ্যের উপর দাঁড়িয়ে আমি একটা পার্ট নিয়ে, একটা বিধানসভার একটা অঞ্চলের একটা পার্ট নিয়ে আপনাকে সামনে মাথায় দেখাচ্ছি যেটা 2002-এর সাথে মিল নেই। সুতরাং এই হিসাবে যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গে প্রায় 80,000 ভোটার উপর বুথ এবং বুথে যে পার বুথে এতগুলো করে মৃত ভোটার, অন্য ভোটার, শিফটিং ভোটার রয়ে গেছে, যেটা নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, তাদের ভোটগুলোকে ভোটের দিন ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। তার জন্য তৃণমূলের ভয় কোথায়? যদি জাল ভোটার বাদ যায়, যদি মৃত ভোটার বাদ যায়, যদি শিফটিং ভোটার বাদ যায়, যদি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাদ যায়, তাহলে তৃণমূলের ভয় কোথায়? তারপর তো গণতন্ত্র, মমতা ব্যানার্জি এত কাজ করেছে, 250 প্লাস হবে, ভয় পাচ্ছেন কেন? আমরা তো ভয় পাচ্ছি না। প্রথমে উনি বললেন যে বিহার বর্ডার স্টেট নয়। আমি ছোট্ট করে ধরিয়ে দিই, নিশ্চিতভাবে বিহার বর্ডার স্টেট। আরে বর্ডার স্টেট না, পশ্চিমবঙ্গের যে অবস্থা, তার মানে কি? তার মানে প্রশ্নটা হচ্ছে বিহারের সঙ্গে নেপালের বর্ডার থাকলে সেটা কোনো বিষয় নয়, পশ্চিমবাংলার সঙ্গে বাংলাদেশের বর্ডার আছে কিভাবে ভোটার লিস্ট বেড়ে যায়, আপনিও জানেন। রক্সল হয়ে যে কেউ ঢুকে যেতে পারে, কাটিয়ার থেকে শুরু করে কিভাবে ভোটার লিস্ট বেড়েছে, সেটা সমস্যা, পরিমাণটা ডাবল। সমস্যাটা হচ্ছে শুধু পশ্চিমবাংলার ক্ষেত্রে, এটা বোঝা গেল। কেন এটা বোঝা গেল, নটা রাজ্য হচ্ছে, কোন রাজ্য তো বাধা নেই, কি বিষয়? নটা রাজ্যের নোটিফিকেশন বল, কোন রাজ্য সরকার বলছে না করতে দেব না। মৃত ভোটারের কথা, পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে মৃত ভোটার কি মানুষ কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ মারা যায়? কারণ হচ্ছে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যের মানুষই কি মারা যান? নিশ্চয় না। সমস্ত রাজ্যের মানুষ জন্মান, সমস্ত রাজ্যে মানুষ মারা যান। তাহলে মৃত ভোটার যদি পশ্চিমবঙ্গে থেকে থাকে তাহলে বাকি রাজ্যেও থেকে আসে। সেই জন্য তো এই বাকি রাজ্যে কোনো প্রতিবাদ নাই তো, বাদ যা আসছি। তাহলে বক্তব্য হচ্ছে এই ভোটার বাকি রাজ্যে প্রতিবাদ নেই কেন? কেরালায় তো সবাই বলেছে, এক যোগে বলেছে হবে না। এই যে প্রতিবাদ পর্যন্ত ভুললে হবে না। সব বলে বাবু, কে বলেছিল নাকি 10 লক্ষ বিহারে আপত্তি করে যাবে? বিহারে তো আপত্তি উঠেছে। কলকাতায় বৈধ ভোটার 10 লক্ষ লোক দিয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ভোটার লিস্ট যদি এত ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে সেই ভোটার লিস্ট দিয়ে নির্বাচিত তো এই লোকসভার যারা সাংসদ হয়েছেন, সেটা মাননীয় সেটা হ্যাঁ একদম বলছি, অভিষেক ব্যানার্জি যেমন হয়েছেন, নরেন্দ্র মোদীও হয়েছেন। এবার অভিষেক ব্যানার্জি তো অন ক্যামেরা বলেছেন যে আমরা ছেড়ে দিতে রাজি। বিজেপির লোকসভা নির্বাচন হয়, নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে লোকসভা ডিজলভ করে দিক, তারপরে ভরসা রাখি জিতবে দিনের শেষে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস। ভয় কেন? শান্তনু ঠাকুর যে কথা বলেছেন এটা তো ছিল না যে অপপ্রচার করা হচ্ছে। শান্তনু ঠাকুর বলেছেন যদি এরকম কোন পরিস্থিতি সৃষ্টি হয় আমরা ক্যাম্প করে আপনাদের ভোটার লিস্টে যাতে নাম না বাদ যায় বলেছেন। একজন মন্ত্রী সাধারণ জনপ্রতিনিধি বলতেই কেন তিনি সাংসদ, তার আরে বলার আছে। শুনুন শুনুন, আপনি জিজ্ঞেস করেন উত্তরটা বলার কেন উত্তরটা দিন। একটা মিনিট, মহাসংঘের সংঘাধিপতি হিসেবে আপনি জানেন না তো, কালকে মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের বৈঠক ছিল পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারত মিলে মতুয়াদের, সেখানে তিনি মতুয়াদের আশ্বস্ত করেছেন নির্বাচন। আমার সময় খুব কম, দীপঙ্কর নির্দিষ্টভাবে ঠিক আছে, ধরা যাক মতুয়াদের জন্য সিএ ক্যাম্প করা হলো, তোমাদের দলের তরফ থেকে তো বিধানসভা বাড়ি সিএ ক্যাম্পের কথা ভাবা হচ্ছে, হচ্ছে তো। এইবারে আমাকে বলো, ঠিক তাহলে
টেকনিক্যালি এই জায়গা থেকে তোমরা একটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা আশ্বাস দিচ্ছ যে ভয় নেই, যদি কারোর এরকম নাম কাটাও যায় সিএতে আবেদনের একটা রাস্তা খোলা থাকে। একদম। কিন্তু এইখানেই আশঙ্কা, যারা ভারতীয় মুসলিম ইসলাম ধর্মাবলম্বী যারা এই দেশের, তারা তো যেখানে তৃণমূল কংগ্রেস যে আপত্তির জায়গা রয়েছে, তারা কোথায় যাবে? না, আমরা তো 2002 সালে আপনার যদি বাবার নাম থাকে এদেশে মুসলিম, তার নাম তো বাদ যাওয়ার কোনো কারণ নেই। সে তো অবশ্যই নাম থাকবে, তার থাকবে, তার পুত্র থাকবে, তার সন্তানের থাকবে। তারা যদি 2002 এর পরে হয়েছে, তার 18 বছর যার হয়েছে সবে সঙ্গে সঙ্গে নাম, তার তো বাদ যাওয়ার ভয় নেই। এই ভয়টা মমতা ব্যানার্জি ধরাচ্ছেন। ঠিকই বলেছেন, আপনার এই প্রশ্নটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই ভয়টা তৃণমূল কংগ্রেস ধরিয়ে একটা বিশৃঙ্খলা করে কেন্দ্রের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে বদনাম করছে। ভয়ের কোনো কারণ নেই। এদেশীয় যারা মুসলিম, যারা ভারতবর্ষকে নিজের দেশ বলে মনে করে, ছোট আদি অবস্থা থেকে আছেন, তাদের একজনের নাম ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি বলছে এখানে বাদ যাবে না, কিন্তু একজন রোহিঙ্গার নাম, অনুপ্রবেশকারীর নাম ভোটার লিস্টে থাকবে না। আবার রোহিঙ্গা, এই যে রোহিঙ্গার মানে ভূত দেখতে দেখতে বাংলার মানুষ, দেশের মানুষ ক্লান্ত হয়ে গেল। আমার বক্তব্য হচ্ছে, রোহিঙ্গা যদি ঢুকে থাকে এই দেশে, রোহিঙ্গা ঢুকে থাকে, রোহিঙ্গারা কোন প্রদেশের মানুষ, রোহিঙ্গারা কোন দেশে থাকেন? থাকেন মায়ানমারে। মায়ানমার থেকে পশ্চিমবাংলার কোনো সরাসরি বর্ডার নেই, কোনো একটা অন্য রাজ্য হয়ে তাহলে মায়ানমার থেকে পশ্চিমবাংলায় ঢুকেছে। ধরুন তর্কের খাতিরে ঢুকেন, দেখলেন, ধরে নিলাম রোহিঙ্গা ঢুকেছে। রোহিঙ্গাদেরকে কিভাবে চিনছেন? রোহিঙ্গারা বাংলা ভাষায় কথা বলে না। রোহিঙ্গাদের ইউএনের তথ্য অনুযায়ী টোটাল রোহিঙ্গার সংখ্যা 19 লাখ সারা পৃথিবী মিলিয়ে। সেখানে বিজেপির নেতৃত্ব বলছেন কোটি কোটি রোহিঙ্গা, বাংলা ভাষায় কথা বলছে, অতএব তারা রোহিঙ্গা। মানে ন্যারেটিভ একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে বিভাজনের রাজনীতি। আমরা এই রাজনীতি 1905 সালে দেখেছি, আমরা এই রাজনীতি 1946 সালে দেখেছি। সেই রাজনীতির বাইরে গিয়ে বাংলাকে বাঁচাতে হবে, এখানে কোনো ধর্মীয় বিভাজনের জায়গা নেই। আর একটা জিনিস আমি যেটা, তুমি 1905 সাল বলছো, তাহলে তুমিও তো একটা ন্যারেটিভ সেট করে দিচ্ছ। তুমি মুসলিম লীগের ন্যারেটিভ দেখতে পাও, বলছি শুধু আরএসএস দেখেছো? না, 1905 সালে কারা ধর্মের ভিত্তিতে ভাগছে? তার আগে মুসলিম লীগ কি করে? দুটোই বলতে হবে, তাহলে দুটোই বলতে হবে। মুসলিম লীগকে তুমি যখন একতরফা দিচ্ছ তখন তো ইয়ে হয়ে যাচ্ছে। আমি একতরফা দিচ্ছি না। 1905 সালে যখন তুমি যখন প্রসঙ্গটা তুললে, 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গের ডাক দেন বা বঙ্গভঙ্গ করার প্রস্তাব দেন, বিরোধিতা কারা করেছিল আর সপক্ষে কারা ছিল? বিরোধিতা করেছিল অরবিন্দ ঘোষ, বিরোধিতা করেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিরোধিতা করেছিল বর্ধমানের এক মুসলিম জমিদার, নামটা ভুলে গেলাম, আমি বলে দেবো পরে। আর সমর্থন কে করেছিল? সমর্থন করেছিল হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। এই ইতিহাস নিয়ে যদি বলতে চাও বলতে পারি। আমি অন্য আমি জাস্ট মুখার্জি বঙ্গবন্ধু সমর্থন করেছিল। ইতিহাস পড়ে বলুন। আরে ইতিহাস আপনার থেকে কম জানি না। এটা থামুন। ভুলবার কথা আপনার কথা মতো থামবো নাকি? আপনি ঠিক করে দেবেন, আমি থামবো না, আমি কথা বলবো। আমার সময় একদম শেষ, সময় একদম শেষ। আপনি 1947 সালে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? ধর্মের ভিত্তিতে। কে করেছিল? সেটা অস্বীকার করেন না। সেটা করেছিল। কারা মদত দিয়েছিল? কারা মদত দিয়েছে? প্রজা পার্টির সঙ্গে আরে শ্যামাপ্রসাদ আছেন বলে আপনি এখানে কথা বলতে পারেন। আমার সময় একদম শেষ। ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। থাকতে হতো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।